গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে প্রথম দফার আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে হামাসের প্রতিনিধিদের সাথে মধ্যস্থতাকারী হিসেবে মিশর, কাতার, যুক্তরাষ্ট্র বৈঠকে বসে। এই আলোচনাকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিশরে তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিচ্ছে। আমার মনে হয় আমরা বেশ ভালো অগ্রগতি করেছি। আমি সত্যিই মনে করি এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো। এটি আমার জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু সবাই যুদ্ধবিরতি সত্ত্বে একমত হলেও খুব দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন মিশরে চলছে আলোচনা, তখনও অনবরত হামলা চালিয়ে গেছে ইসরায়েলি সেনারা। সবশেষ হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 10 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত এই 10 জনের মধ্যে 3 জন মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে। আর গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত 21 জনের। আহত হয়েছেন আরও 96 জন। নিহতদের মধ্যে 19 জনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান বলেও জানিয়েছে মন্ত্রণালয়। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহু রাজি হবার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 3 দিনে গাজায় প্রাণ গেছে 104 জনের। আর এসব হামলাকে আত্মরক্ষার হামলা বলছে ইসরায়েল। গাজায় 2 বছর ধরে চলমান অভিযানে এই পর্যন্ত নিহত হয়েছেন 67,160 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1,69,679 জন। ইসরায়েল গাজা যুদ্ধের 2 বছর আজ। 2023 সালের 7 অক্টোবর তেল আবিবে হামাসের হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই 2 বছরে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে 67,000-এর বেশি মানুষ এবং নিখোঁজ আরও প্রায় 10,000। এছাড়া এই সময়ের মধ্যে অঞ্চলটিতে 2 লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। 2 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। 2023 সালের 7 অক্টোবর ভোর 6:30 ইসরায়েল জুড়ে একের পর এক রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলে হামাসের কয়েক ঘন্টার অভিযানে প্রাণ হারান প্রায় 1200 মানুষ। নজিরবিহীন হামলা চালিয়ে গাজায় ফেরত চলে যায় হামাস যোদ্ধারা, সঙ্গে জিম্মি হিসেবে নিয়ে যায় প্রায় 300 জনকে। অতর্কিত এই আক্রমণের ধাক্কা কাটিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিক যুদ্ধের ঘোষণা দেন। গাজায় হামাস বিরোধী অভিযানের নামে শুরু হয় বোমাবর্ষণ। অবরুদ্ধ অঞ্চলটির উপর সম্পূর্ণ অবরোধ জারি করে নেতানিয়াহু প্রশাসন। গাজা সরকারের জনসংযোগ কার্যালয় ইসরায়েলি আগ্রাসনের 2 বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 76,600-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় 9,500 মানুষ এখনও নিখোঁজ। 2 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কাতারের মধ্যস্থতায় বার কয়েক 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও শেষ পর্যন্ত তা টেকেনি। নতুন করে সহিংসতা চালিয়ে গেছে ইসরায়েল। এর মাঝে সবচাইতে বড় বন্দি বিনিময় চুক্তিটি হয় 2023-এর নভেম্বরে। এ সময় চুক্তি অনুযায়ী হামাস 50 জন জিম্মিকে ছেড়ে দেয়, আর এর বদলে 150 জন ফিলিস্তিনি বন্দীকে ছাড়ে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধ বন্ধে গেল সপ্তাহে 20টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানে এক নতুন জানালা খুলেছে। কিন্তু সেই জানালা কতটা খোলা থাকবে তা এখন নির্ভর করছে আলোচনার ফলাফল, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং মাঠের বাস্তবতার উপর। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে, গাজার আকাশে এখনো ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার আড়ালে শান্তির প্রতিশ্রুতি এখনো অস্পষ্ট। মনিরুজ্জামান বাবু,
একাত্তর। এই বিষয়ে আরো আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। কথা বলবো তার সাথে। মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যেটা জানতে চাচ্ছিলাম যে আজ তো গাজা যুদ্ধে 2 বছর পূর্ণ হলো, এবারের এই যুদ্ধটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথম কথাটা হচ্ছে যে এটা গাজা যুদ্ধ বলা হচ্ছে, অথচ যাদের বিরুদ্ধে ইসরায়েল সব ধরনের অস্ত্র ব্যবহার করছে, আর্মি, নেভি, এয়ারফোর্স ব্যবহার করছে, যাদের বিরুদ্ধে সেই গাজায় কিন্তু তাদের কোনো স্থলবাহিনী নেই, নৌবাহিনী নেই এবং বিমান বাহিনীও নেই। তো আমার নিজের কাছে একটু অস্পষ্ট লাগে কিভাবে এটাকে যুদ্ধ বলা হচ্ছে। যাই হোক, তো এই যুদ্ধে আপনার প্রতিবেদনটা খুব সুন্দর হয়েছে, মোবারকবাদ এত সুন্দর এবং সব দিক উঠায় নিয়ে আসার জন্যে। এই 2 বছরে যেটা সবচেয়ে সামনে চলে আসছে সেটা হচ্ছে যুদ্ধবিরতির আড়ালে অন্য অসৎ উদ্দেশ্যে ইসরায়েল তার কার্যক্রম চালায় যাচ্ছে। মাত্র 41 কিলোমিটার লম্বা আর 6 থেকে 12 কিলোমিটার চওড়া একটা স্ট্রিপ, যেটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতির এলাকার মধ্যে একটা। সেখানে কত মানুষ মারা গেছে আপনি আপনার প্রতিবেদনে একটা হিসাব চলে আসছে, কিন্তু সেইটা প্রকৃত কিনা এবং বিশেষ করে কতটুকু আহত হয়েছে। গাজার লোক সংখ্যা যুদ্ধের আগে প্রায় ছিল 20 লাখের উপরে, 21 লাখের কাছাকাছি। এখন সেখানে কয়জন এখন আছে এটা খুব বলা মুশকিল। তো এই যে সর্বশেষ একটা যুদ্ধ বন্ধ করার জন্যে প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে অনেকেই বলছে এটা হচ্ছে নতুন করে কলোনাইজেশনের একটা উপায়। কারণ ওখানে 9 নম্বর যে ক্লজটা আছে সেখানে আপনার এটার প্রশাসক হিসেবে নিযুক্ত হবেন, প্রস্তাব আছে ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। উল্লেখ্য যে এই ব্রিটেনেই ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনের রূপরেখা প্রণয়ন করে 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে। আর 1921 সালে প্রথম মহাযুদ্ধের পরে ব্রিটেন প্যালেস্টাইন এলাকা দখল করে নেয় এবং ক্রমান্বয়ে সেখানে বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে নিয়ে এসে আবাসনের ব্যবস্থা করে, প্যালেস্টাইনিয়ানদের বিতাড়িত করে। প্যালেস্টাইনিরা এটাকে বলে নাকবা, অর্থাৎ তাদের জন্য মহা দুর্যোগ। আমি ঠিক এই জায়গাটাতে একটু জানতে চাচ্ছিলাম, যেটা বলছিলেন যে যুদ্ধবিরতি আলোচনার, এর আগেও তো বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। এবারে যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে মিশরে, আমরা দেখেছি যে ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারীদের সাথে এক ধরনের আলোচনা শুরু হয়েছে। এবার কি মনে হচ্ছে যে আলোচনা সফল হতে পারে? এটা বলা খুব মুশকিল, কারণ এই প্রস্তাবে মানে কোনো কংক্রিট অর্থাৎ সুস্পষ্ট প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের কথাটা উঠে আসছে না, বরং নতুনভাবে এটাকে আরও কলোনাইজেশনের একটা পদক্ষেপ আছে বলেই লোকজন মনে করছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে মার্কিন কর্তৃপক্ষ যখন এটা নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশগুলোর সাথে, এই আরব দেশগুলো বা অন্যান্য দেশগুলোর সাথে, তখন ছিল প্ল্যান একরকম। পরে নেতানিয়াহুর সাথে অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এবং তার অন্যান্য জুইস লবির সাথে কথা বলে এখন যেটা আসছে সেটা কিন্তু যে আলোচনা করা হয়েছিল যে প্ল্যান নিয়ে সেটা না। সুতরাং মনে হচ্ছে যে আশার আলো একটু দেখা যাচ্ছে, কিন্তু 9 নম্বর ক্লজে যে ধরনের নতুন করে কলোনাইজেশনের কথা বলা হচ্ছে তাতে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। জি, আশরাফুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের বিশ্বযোগে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন নিরাপত্তা এবং পলিসি বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান।
গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির অগ্রগতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই তথ্য জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, গাজায় যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিষয়েও পুতিন ও নেতানিয়াহুর কথা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে। পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেছেন, আশা প্রকাশ করেছেন এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পুতিন। ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়ার পূর্ব নির্ধারিত ফিলিস্তিনপন্থী সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবারের এই সমাবেশকে সহিংসতার আশঙ্কাজনক ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনে দেশজুড়ে বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের পর এই পদক্ষেপ নেওয়া হলো। যদিও সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতীকী সমাবেশ আয়োজনের চেষ্টা করবে বলে জানিয়েছে ফিলিস্তিনি যুব সংগঠন জিওভানি প্যালেস্টিনেসি ইতালিয়া। 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্তিতে বোলোনিয়া এবং তুরিনে সমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি। এর আগে গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী নৌযানের বহর ফ্লোটিলা আটকের প্রতিবাদে শনিবার রোমের রাস্তায় কয়েক লাখ মানুষ মিছিল করেন। ইসরায়েলের এই পদক্ষেপকে কেন্দ্র করে টানা 4র্থ দিনের মতো দেশ জুড়ে চলে বিক্ষোভ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, আইএইর সাথে যে চুক্তি স্বাক্ষর হয়েছে তা আর প্রাসঙ্গিক নয়। আব্বাস আরাকচি বলেন, ইরানের সাথে পরমাণু চুক্তি চূড়ান্ত করার একমাত্র পথ আলোচনা। ন্যায়সঙ্গত সব শর্ত মেনে চুক্তি করতে ইরানের আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া জানান, পশ্চিমাদের অযৌক্তিক এবং অন্যায় আবদারের কারণে চুক্তিতে রাজি হয়নি ইরান। তবে আলোচনার টেবিলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্ন্যাপব্যাকের প্রস্তাব উত্থাপন করে ইরানের অবস্থান ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশ তিনটি। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে সহযোগিতার পরও এমন পদক্ষেপ নিয়ে আলোচনার যৌক্তিকতা হারিয়েছে ইউরোপীয় দেশগুলো। চলতি বছরের শেষে একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করা হবে, যার নাম জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা। সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি জানান, পরীক্ষামূলক পর্ব শেষে দ্বিতীয় ধাপে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তবে কবে থেকে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হবে তা স্পষ্ট করেননি তিনি। গত 16 জুন তৌক আল মারি জানিয়েছিলেন, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার অনুমোদন দেওয়া হয়েছে এবং শিগগিরই তা চালু হতে যাচ্ছে। জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হলে বিদেশি পর্যটকরা একক ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েতে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরকারি তহবিল অনুমোদনের প্রস্তাব আবারও সিনেটে ব্যর্থ হয়েছে, ফলে দেশটিতে পঞ্চমবারের মতো সরকারি শাটডাউন দীর্ঘায়িত হলো। সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের আলাদা বিলই প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করেনি। ডেমোক্রেটরা বলছেন, রিপাবলিকানদের প্রস্তাব নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সংকুচিত করবে। তারা স্বাস্থ্য বীমা ভর্তুকি অব্যাহত রাখার দাবি তুলেছেন। অন্যদিকে রিপাবলিকানরা ডেমোক্রেটদের অভিযুক্ত করেছেন রাজনৈতিক স্বার্থে সরকারি কার্যক্রম বন্ধ রাখার জন্য। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, শাটডাউন চলতে থাকলে হাজারো সরকারি কর্মীর স্থায়ীভাবে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বিভিন্ন পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশ থাকার অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, গত 2 রাতে ইউক্রেনের ওপর চালানো রাশিয়ার হামলাগুলোতে ব্যবহার হওয়া শত শত অস্ত্রের মধ্যে পশ্চিমা কোম্পানিগুলোর উৎপাদিত কয়েক হাজার উৎপাদন রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানি রয়েছে বলে পোস্টে লেখেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার নিক্ষেপ করা ড্রোনগুলোতে বিদেশি কোম্পানির উৎপাদিত প্রায় 1,688টি যন্ত্রাংশ পাওয়া গেছে। একইভাবে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় 1,500টি, কিনজাল ক্ষেপণাস্ত্রে 192টি এবং কালিব্রাস ক্ষেপণাস্ত্রে 405টি বিদেশি কোম্পানির যন্ত্রাংশ ছিল। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।